যুক্তরাষ্ট্রের চীন বিরোধী বৈঠক, যা বলছেন পাকিস্তানের মন্ত্রী। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নের স্বার্থে চীন বিরোধী সংগঠনের সদস্যদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে অভিযোগ উঠেছে। এই বৈঠকের ফলে চীনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। যদি এমন বৈঠকের কথা অস্বীকার করেছেন নাকভি। খবর আরব নিউজের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গত 20 জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠানের সময় ওয়াশিংটন সফর করেন। যদিও ওই শপথ অনুষ্ঠানে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি। এই সময় তিনি নিউ ফেডারেল স্টেট অব চায়না বা এনএফসি, যার ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কাজ করে এমন সংগঠনের নেতাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আস্থাভাজন হওয়ার উদ্দেশ্যে গোপন বৈঠক করেন। খবরটি পাকিস্তানও বিতর্কের জন্ম দিয়েছে। এমনকি পাকিস্তানের ক্ষমতাসীন পার্টি বা পিডিএম এর মধ্যেও এর ফলে বিভাজন সৃষ্টি হয়েছে বলে গুঞ্জন রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের দাবি অনুযায়ী ট্রাম্প প্রশাসনের সুনজরে আসতে সেনাপ্রধানের পরামর্শে পাক স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করেন এবং ওই সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। যদিও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এক ভিডিও বার্তায় এমন বৈঠকের কথা অস্বীকার করেছেন। চীন বিরোধী রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করে এ অভিযোগকে প্রোপাগান্ডা দাবি করেছেন তিনি। নাকভি বলেন, এটা সম্পূর্ণ অপপ্রচার। আমি চীন বিরোধী কোনো অনুষ্ঠানে যোগ দেইনি বা আমি সেখানে যাইনি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার যুক্তরাষ্ট্র সফরের মূল উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসবাদ মোকাবেলায় মার্কিন রাজনীতিবিদদের নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা। এদিকে এমন বৈঠকের গুঞ্জনের মধ্যে চীনের পক্ষ থেকে করা প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাকিস্তানে নিযুক্ত চীনের রাজনৈতিক সচিব ওয়াং সেংজি সম্প্রতি এক সাক্ষাৎকারে $1 বিলিয়ন প্রজেক্ট সিপিএসসি বাস্তবায়নে স্থানীয়দের দ্বারা চীনা নাগরিকদের উপর আক্রমণ সহ পাকিস্তানের সমসাময়িক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে খাল দখলে পানামায় পাঠাচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশ পানামার কাছ থেকে পানামা খাল দখলের হুমকি দেওয়ার পরই মধ্য আমেরিকায় সফর করতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় শনিবার 1 ফেব্রুয়ারি তিনি দেশটিতে পৌঁছাবেন বলে জানা গেছে। খবর দ্য গার্ডিয়ান। বিশ্ব বাণিজ্যের প্রায় 5% এই খালের মাধ্যমে পরিচালিত হয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গুরুত্বপূর্ণ জলপথের উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পানামা খাল যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, তাই এর নিয়ন্ত্রণ আমাদের প্রয়োজন। মার্কিন পররাষ্ট্র দপ্তর বা স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, রুবিও প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন করতে 1 থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত পানামা, এল সালভাদর, কোস্টারিকা, গুয়াতেমালা ও ডোমিনিকান রিপাবলিক সফর করবেন। স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য হল অবৈধ অভিবাসন বন্ধ করা, আন্তঃদেশীয় অপরাধী গোষ্ঠী ও মাদক চক্র দমন করা, চীনের মধ্য আমেরিকায় প্রভাব প্রতিহত করা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়িয়ে আঞ্চলিক সমৃদ্ধি নিশ্চিত করা। রুবিও সফরের সময় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতার উপর আলোচনা করবেন। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর পানামা সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা পানামা খাল নিয়ে কোনো আলোচনা করবে না। দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো বলেছেন, পানামা খাল নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই, এটি চূড়ান্তভাবে পানামার মালিকানাধীন। তবে মার্কিন প্রশাসন মনে করে চীনের ক্রমবর্ধমান প্রভাব খালের উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বাড়িয়েছে। বর্তমানে পানামা খালের কিছু বন্দর চীনা কোম্পানির মালিকানায় রয়েছে। ট্রাম্প প্রশাসন এটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। পানামা সরকার ইতোমধ্যে চীনা মালিকানাধীন বন্দরের অডিট কার্যক্রম শুরু করেছে। যদিও দেশটির কন্ট্রোলার এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন। রুবিওর মধ্য আমেরিকা সফরের দিনে যুক্তরাষ্ট্রের 3টি প্রধান বাণিজ্য অংশীদার কানাডা, মেক্সিকো ও চীনের উপর ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলবে এবং মধ্য আমেরিকার দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। বিশ্ব রাজনীতিতে পানামা খাল নিয়ে যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে পানামার প্রতিক্রিয়া কি হবে তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ওয়াশিংটনে রেশ না কাটতে ফের বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে। ওয়াশিংটনে বিমান দুর্ঘটনার রেশ না কাটতে না কাটতেই আগেই ফের বিমান দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ফিলাডেলফিয়ায় আছড়ে পড়েছে একটি যাত্রীবাহী ছোট বিমান। বিমানটিতে ক্রু সহ মোট 5 জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। যাত্রীদের মধ্যে একজন শিশুও ছিল, তাদের কেউই বেঁচে নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় শোক জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় ঘটা বিমান দুর্ঘটনায় আমি শোকাহত। কয়েকজন নিরীহ অপরাধ এবং নিরপরাধী মানুষ
হারিয়ে গেলেন। আমরা ইতোমধ্যে সেখানে সরকারি উদ্ধারকারী বাহিনীর লোকজন পাঠিয়েছি। ঘটনার পর প্রথম যারা এগিয়ে এসেছিলেন তাদের প্রশংসা প্রাপ্য। গত 30 জানুয়ারি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সামরিক বাহিনী ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের শিকার হয় আর নদীতে ডুবে যায় আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জোট। এই দুর্ঘটনায় ওই জেটের 67 জন যাত্রী সবাই নিহত হন। ওই ঘটনার মাত্র 2 দিনের মধ্যে ফিলাডেলফিয়ায় ফের বিমান দুর্ঘটনা ঘটল। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে ফিলাডেলফিয়ার উত্তর-পূর্ব এলাকায় রুজভেল্ট মলের কাছে আশ্রয় পড়ে ছোট আকারের যাত্রীবাহী সেই বিমানটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় টেলিভিশন চ্যানেলে ফুটেজে দেখা গেছে মাথা বা সম্মুখভাগ নিচু থাকা অবস্থায় পতন ঘটে বিমানটি এবং মাটিতে নামার পরেই তা বিস্ফোরণ ঘটে। রুজভেল্ট মল সংলগ্ন যে এলাকায় বিমানটি পতিত হয়েছিল সেখানে ছিলেন অন্তত কয়েকশো মানুষ। বিমানটির পতন ও বিস্ফোরণের ফলে তাদের অনেকেই আহত হন। সেখানে পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়ি এবং নিকটস্থ একটি বাড়িতেও আগুন ধরে যায়। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন এবং তাদের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভূমিতে পতিত হওয়ার পর বিমানটিতে যে বিস্ফোরণ ঘটেছিল তাতে অনেক আহতের পাশাপাশি কয়েকজন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিমান বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন ফিলাডেলফিয়ার মেয়র শেরিলে পার্কার। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, এই দুর্ঘটনায় মোট কতজন নিহত এবং আহত হয়েছেন তার সংখ্যা এখনো তার হাতে আসেনি। ঠিক কি কারণে বিমানটি বিধ্বস্ত হলো তাও স্পষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৃষ্টি ও কুয়াশাচ্ছন্ন মেঘলা আবহাওয়াই এই ঘটনার জন্য দায়ী। ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ, ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান আরব পররাষ্ট্রমন্ত্রীদের। মিশর, জর্দান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের শীর্ষ কূটনীতিকরা ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। কায়রোতে শনিবার অনুষ্ঠিত এক বৈঠকের পর যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকটি হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রস্তাবের পর, যেখানে তিনি গাজা উপত্যকায় থাকা ফিলিস্তিনিদের মিশর ও জর্দানে স্থানান্তরের ধারণা দিয়েছিলেন। আরব পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনিদের অখণ্ড অধিকার লঙ্ঘন করার বিরুদ্ধে অবস্থান নেন, যা বসতি স্থাপন, বিতরণ, বাড়ি ধ্বংস, সংযুক্ত বাস্তুচ্যুতির মাধ্যমে জনগণকে ভূমি থেকে উচ্ছেদকে উৎসাহিত করা বা ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উৎখাতের মতো যে কোনো প্রকার চেষ্টা হতে পারে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর ও জর্দান বারবার ট্রাম্পের গাজা পরিষ্কারকরণ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বুধবার বলেছেন, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদ একটি অবিচার, এতে আমরা অংশীদার হতে পারি না। পরে পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার আরও বলেন, আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মধ্যপ্রাচ্যে ন্যায্য পূর্ণাঙ্গ শান্তি অর্জনের জন্য কাজ করতে আগ্রহী, দ্বিরাষ্ট্র সমাধান অনুযায়ী। বৈঠকে আরব লীগ সচিবালয়ের মহাসচিব আহমেদ আবুল গেইত ও ফিলিস্তিনি মুক্তি সংগঠনের কার্যনির্বাহী কমিটির মহাসচিব হুসেন আল শেখ উপস্থিত ছিলেন। এছাড়া ইসরায়েল জাতিসংঘের মূল সাহায্য সংস্থা UNRWA এর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার 2 দিন পর মন্ত্রীরা সংস্থাটির মৌলিক, অপরিহার্য ও অপরিবর্তনীয় ভূমিকা ফের তুলে ধরেন এবং এটিকে এড়িয়ে যাওয়ার বা এর ভূমিকা সীমিত করার যেকোনো প্রচেষ্টাকে পূর্ণরূপে প্রত্যাখ্যান করেন। ছত্তিশগড়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 8 মাওবাদী নিহত। ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে 8 মাওবাদী নিহত হয়েছে। পুলিশ জানায়, শনিবার 1 ফেব্রুয়ারি সকাল 8:30টার দিকে গঙ্গালুর থানা এলাকার জঙ্গলে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। সংবাদ সংস্থা PTI একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল মাওবাদী বিরোধী অভিযানে বের হওয়ার পর এই বন্দুকযুদ্ধ শুরু হয়। পুলিশ জানায়, গঙ্গালুর থানা সীমানার অধীনে জঙ্গলের নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে চলমান সংঘর্ষে 8 জন নিহত হয়েছে। তল্লাশি অভিযান চলছে। পশ্চিম বাস্তার ডিভিশনে সশস্ত্র মাওবাদীদের উপস্থিতির তথ্য পাওয়ার পর অভিযান চালানো শুরু করেন নিরাপত্তা বাহিনী। শুক্রবার 31 জানুয়ারি জেলার রিজার্ভ গার্ড এবং রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী বা CRPF এবং এর অভিজাত ইউনিটে কোবরা বা কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজিলিউট অ্যাকশন এবং এর সদস্যরা যৌথভাবে এই অভিযান চালায়। 6 জানুয়ারি ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীরা IED ব্যবহার করে একটি গাড়ি উড়িয়ে দেওয়ার ঘটনায় 8 ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বা DRG জওয়ান এবং একজন চালক নিহত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দেন। সুদানে গোলাবর্ষণ ও বিমান হামলায় নিহত 56। সুদানের বৃহত্তম খার্তুমে শনিবার গোলাবর্ষণ ও বিমান হামলায় কমপক্ষে 56 জন নিহত হয়েছে। একটি চিকিৎসা সূত্র সুদানি অ্যাক্টিভিস্টদের বরাত দিয়ে AFP এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। একটি চিকিৎসা সূত্র AFP-কে জানিয়েছে, এদিন ওমদুরমানে একটি ব্যস্ত বাজারে র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF এর গোলাবর্ষণে 54 জন নিহত হয়েছে। শহরের আলনাও হাসপাতাল হতাহত মানুষ দিয়ে ভরে গেছে। অন্যদিকে নীল নদের ওপারে RSF নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় 2 জন বেসামরিক নাগরিক নিহত, অনেক মানুষ আহত হয়েছে বলে স্থানীয়
স্থানীয় জরুরি প্রতিক্রিয়া সংস্থা ERR জানিয়েছে। 2023 সালে এপ্রিল থেকে আধা সামরিক বাহিনী RSF নিয়মিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে, যা এক ভয়াবহ সংঘর্ষে পরিণত হয়েছে। এর ফলে হাজারো মানুষ নিহত হয়েছে এবং 1,20,00,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হামলা থেকে বেঁচে ফেরা এক ব্যক্তি AFP-কে বলেছেন, গোলাগুলো সবজি বাজারে মাঝখানে পড়েছিল, তাই এত বেশি মানুষ হতাহত হয়েছে। এছাড়া আলনাও হাসপাতালে এক স্বেচ্ছাসেবক AFP-কে জানিয়েছেন, আহতদের পরিবহনের জন্য কাফন, রক্তদাতা, স্ট্রেচারের ঘাটতি রয়েছে। হাসপাতালটি ওই এলাকায় থাকা শেষ মেডিকেল স্থাপনাগুলোর একটি এবং এটি বারবার আক্রমণের শিকার হয়েছে। এদিকে রাজধানীতে কয়েক মাস ধরে আপাত অচল অবস্থার পর সেনাবাহিনী এই মাসে খার্তুম সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ ঘাঁটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি RSF-কে তাদের অনেক শক্ত ঘাঁটি থেকে বিতাড়িত করে শহরের উপকণ্ঠে ক্রমবর্ধমানভাবে আক্রমণ করেছে। তবে হামলার প্রত্যক্ষদর্শীরা AFP-কে জানিয়েছেন, গোলাবর্ষণটি পশ্চিম ওমদুরমান থেকে করা হয়েছিল, যেখানে RSF এখনো নিয়ন্ত্রণ করছে। এই হামলার একদিন আগে RSF কমান্ডার মোহাম্মদ হামদান দাগলো সেনাবাহিনীর কাছ থেকে রাজধানী পুনরুদ্ধারের হুমকি পেয়েছেন। তিনি সেনাদের উদ্দেশ্যে একটি বিরল ভিডিও বার্তায় বলেন, আমরা খার্তুম থেকে আগে তাড়িয়ে দিয়েছিলাম এবং আমরা আবারও তাদের তাড়িয়ে দেব। AFP জানিয়েছে, প্রথম গোলাবর্ষণ শুরু হওয়ার প্রায় 12 মাস পরে সুদানের রাজধানী খার্তুম তার আগের রূপ হারিয়ে ফেলেছে। দেশজুড়ে হাজারো মানুষের মধ্যে 2023 সালে এপ্রিল থেকে 2024 সালের জুন পর্যন্ত রাজধানীতেই 26,000 মানুষ নিহত হয়েছে। লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের একটি প্রতিবেদন এই পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। এছাড়া জাতিসংঘের হিসাব অনুযায়ী কমপক্ষে 36 লাখ মানুষ রাজধানী ছেড়ে চলে গেছে। সম্পূর্ণ এলাকা ফাঁকা হয়ে গেছে এবং যোদ্ধারা দখল করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তার মেয়াদে শেষ হওয়ার আগে সুদানের সেনাবাহিনী প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিরুদ্ধে স্কুল, বাজার ও হাসপাতাল আক্রমণ এবং খাবারের অভাবকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ করেছিল। এক সপ্তাহ পর ওয়াশিংটন সুদানের দারফুর অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে RSF-এর দাগলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, যেখানে বাহিনীটির আধিপত্য রয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, দাগলোর বাহিনী জাতিগত নিধন সংঘটিত করেছে।